আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই আপনারা অনেকেই জয়েন করছেন। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। সব কিছু ক্লিয়ার কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা একটু কথা বলতে চাই যাতে সবাই হোপফুলি একটু দ্রুত জয়েন করবেন, তাহলে পরে আমাদের জন্য সুবিধা হবে আলোচনা করতে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন যে আপনারা কেমন আছেন, সেটা একটু জানতে চাই। আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে সেটা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আপনারা কে কে প্রথমবার দিবেন, কে কে দ্বিতীয়বার দিবেন সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিবেন, তাহলে পরে আমার কথা বলতে একটু সুবিধা হবে। ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। ওকে, আমরা দ্রুত আলোচনায় চলে যাব। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অনেকেই দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। আশা ছিল ভাইভা ক্লাস করব, কিন্তু এখন লিখিত ক্লাসে। আচ্ছা, সেকেন্ড টাইম কারা, ফার্স্ট টাইম কারা, সেকেন্ড টাইম, সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আজকের সেশনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করব, যে বিষয়গুলো আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ইতিমধ্যে আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন। সবাই কেমন আছেন? আমি দ্বিতীয়বার দিব। কারা ফার্স্ট টাইম দিবেন, কারা সেকেন্ড টাইম দিবেন সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আপনি কেমন আছেন বলেছেন হচ্ছে তুলি দাস, আমি ভালো আছি। এইচ এম রোমান জয়েন করেছে, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা আরো অনেকেই জয়েন করছেন। ইশরাত জাহান প্রীতি জয়েন করেছেন আমাদের সাথে, এমডি লুৎফর জয়েন করেছেন, মুমিনুল ইসলাম জয়েন করেছে, আর অনেককেই দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। এসআই সিদ্দিক, অনেকে আপনারা সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইবা প্রথমবার দিবেন হচ্ছে আইরিন সুলতানা কে। আচ্ছা, ভাইবা প্রথমবার দিবেন, আচ্ছা বুঝতে পারছি। রিটেন ফার্স্ট টাইম দিবেন কারা কারা, সেকেন্ড টাইম দিবেন কারা কারা, সেটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন হোপফুলি। ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। ওকে, আমরা দ্রুত আলোচনা শুরু করতে চাই। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ভালো নেই, সেকেন্ড টাইম রিটেন দিতে হবে বলেছেন জাভেদ কাইসার, দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিব। আর অনেকেই আপনারা জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি। আজকের সেশনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো আমরা আশা করছি আপনাদেরকে যে আপকামিং লিখিত পরীক্ষা আছে সেখানে হেল্প করতে পারে। কেমন, হোপফুলি একটা ভালো গাইডলাইন আপনারা পেতে যাচ্ছেন। এই গাইডলাইনটা যদি মেনে চলেন সেক্ষেত্রে বেশ ভালো একটা ফিডব্যাক আপনাদের আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আজকে থেকেই আমরা পড়াশোনাটা শুরু করি, এটা আমাদের জন্য বেটার হয়। আমার মনে হয় সাউন্ড একেবারে ঠিক আছে। অনেকেই আপনারা জয়েন করেছেন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন ফার্স্ট টাইম। ঠিক আছে, আপনারা লাইভটা একটু শেয়ার করবেন ক্যান্ডি, তাহলে পরে আপনাদের যারা ফ্রেন্ড আছে তারাও হোপফুলি ক্লাসটাতে জয়েন করতে পারবে। আমরা লাইভটা শেয়ার করার জন্য একটু রিকোয়েস্ট করব। আমি অ্যাডভোকেট রায়হান সুবহান আপনাদের সাথে আজকের সেশনে আছি। আমি আশা করছি আপনাদের আজকের সেশনে অনেকগুলো বিষয় নিয়ে আপডেট দিতে পারবো।
ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। আমি প্রদীপ কুমার সরকার জয়েন করেছে স্যার, আমি দ্বিতীয়বার লিখিত দিব। সিরাজ আপনার হচ্ছে আরো অনেকে দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। সাকাওয়াত হোসেন জয়েন করেছে আমাদের সাথে, হুমায়রা হুদা জয়েন করেছে। হোপফুলি বাকিরাও আমাদের সাথে দ্রুত জয়েন করবে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, যে আলোচনাটি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি পরিমাণে সহায়ক হবে। ঠিক আছে, আজকে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো আপনাদের কাজে আসবে। আমরা আজকের আলোচনায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত বছরের যে প্রশ্নটি ছিল, আমরা সেই প্রশ্নটি একটু অ্যানালাইসিস করার ট্রাই করব। গতবারে যে প্রশ্নটি করা হয়েছিল 2025 সালের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আমরা একটু দেখতে চাইবো, এই জন্য যে এটা দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে আসলে কোন প্যাটার্নের আমাদের প্রস্তুতি নিতে হবে, সেটা আমরা পেয়ে যাব। 2025 সালের যে প্রশ্নটি আসছে সেটা আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করব, এবং একই সাথে এখানে এই প্রশ্নটি দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে আপনার হচ্ছে কোন লেভেলের প্রশ্ন পরীক্ষা আপনাদের হইতে পারে। এটা একটু অ্যানালাইসিস করে মোটামুটি আমরা একটা আইডিয়া এখান থেকে নিয়ে নেওয়ার ট্রাই করব। এরপর আমরা যেটা চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের আসলে কিভাবে সামনের দিনগুলো পার করতে হবে, বা প্রতিদিন আপনি পড়াশোনার ক্ষেত্রে লিখিতর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, অনেকেই অনেকে আপনারা জয়েন করেছেন, অনেকে সালাম দিচ্ছেন, আমি সেটাও দেখতে পাচ্ছি। আমি একটু রিকোয়েস্ট করবো লাইভটি শেয়ার করার জন্য। ঠিক আছে, লাইভটি শেয়ার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার যারা বন্ধু আছে তারাও হোপফুলি আমাদের সাথে লাইভে জয়েন করতে পারবেন। আচ্ছা, আমরা আজকের এই সেশনটাতে প্রথমে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আপনাদের জন্য আমার অনেকগুলো প্রশ্ন থাকবে। আজকের সেশনে আমরা আপনাদের জন্য বেসিক্যালি যে প্রশ্নগুলো আমি করার ট্রাই করব সেটি হচ্ছে, আমরা প্রথমে দেখতে পাবো যে আজকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করার ট্রাই করব, যে কোন লেভেলের প্রশ্ন আমাদের হইতে পারে। আমরা সেটি একটু দেখে নিব কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে। এরপরে আমরা দেখব আমাদের আসলে আপনার হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিসের পর আমরা যে ডিসিশনটা নিব সেটি হচ্ছে আমাদের কেস ল, আমাদের কেস কয়টা করতে হবে সেটা আমরা একটু দেখে নিব। এরপর আমরা ড্রাফটিং নিয়ে একটু আলোচনা করব। এরপর আমরা লেখা নিয়ে একটু আলোচনা করব, রাইটিং। ঠিক আছে, রাইটিং নিয়ে একটু আলোচনা করব। এই জায়গায় এসে আমি অনেকগুলো বিষয়ে আপনাদেরকে ফোকাস করব, যেখানে আপনার হচ্ছে আচ্ছা কোয়েশ্চেন নিয়ে যখন আলোচনা করব, কোয়েশ্চেনের আমরা দুইটা প্যাটার্ন আমরা সবসময় দেখি। কিছু প্রশ্ন দেখি যে হচ্ছে বর্ণনামূলক, আমাদেরকে ডিরেক্টলি বর্ণনা করে লিখতে হয়। আর কিছু প্রশ্ন আমরা দেখি যে হচ্ছে সমস্যা আসে, সমস্যা ভিত্তিক কিছু প্রশ্ন আমরা দেখি। আরেক ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে ড্রাফটিং। বেসিক্যালি পরীক্ষায় বার কাউন্সিল পরীক্ষায় 3 ক্যাটাগরির প্রশ্ন আমরা দেখি। কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়, আর কিছু সমস্যা ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়, আর কিছু ড্রাফটিং প্রশ্ন দেওয়া হয়। লিখিতের ক্ষেত্রে কি ধরনের প্রেজেন্টেশন হবে, আমাদের বানান, তারপরে হচ্ছে বাক্য, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই। কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ একটু কথা বলতে চাই, যেটা আপনাদের জন্য প্রয়োজন। কেমন, আপনারা ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, আপনাদের যারা বন্ধু আছে হোপফুলি সবাই দুজন বন্ধুকে মেনশন করবেন, তাহলে সেও আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবে। প্রথমে আমরা একটু দেখে নিতে চাইবো সেটি হচ্ছে বার কাউন্সিলের যেটি আপনার হচ্ছে যেটি পরীক্ষা যেটি হয় বার কাউন্সিলের লিখিত পরীক্ষা যদি আমরা যদি একটু দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে সিপিসি এবং হচ্ছে এসআর থেকে 3টা প্রশ্ন করা হয়, যেখান থেকে আমাদের 2টা উত্তর করতে হয়। সিপিসি এবং এসআর থেকে 2টা প্রশ্ন সিপিসি এবং এসআর থেকে 3টা প্রশ্ন করা হয়, 2টা আমাদের উত্তর করতে হবে, যেখানে আছে হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, আপনারা হয়তো সেটি দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটু জুম করি তাহলে আপনাদের জন্য আরো ভালো হয়। আর ফৌজদারি কার্যবিধি থেকে 2টা প্রশ্ন করা হবে, যেখানে নাম্বার দিয়ে আছে 15 নম্বর। আর দণ্ডবিধিতে 2টা প্রশ্ন করা হবে, আপনি একটার উত্তর করবেন, সেখানে আছে 15 নম্বর। সাক্ষ্য আইনের 2টা প্রশ্ন করা হবে, আপনি একটা উত্তর করবেন, সেখানে আছে 15 নম্বর। তামাদি আইনের 2টি প্রশ্ন আছে, সেখান থেকে আপনি একটা উত্তর করবেন, সেখানে আছে 15 নম্বর। দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল যেটা অর্ডার আছে আমাদের 1972 এর, সেখান থেকে 2টা প্রশ্ন করা হবে, আপনি একটা উত্তর করবেন, সেটা হচ্ছে 10। দ্যাট মিনস আপনাকে টোটাল 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 100 নম্বর থেকে যদি আপনি 50 নম্বর তুলতে পারেন, 50 নম্বর যদি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি পাশ করবেন। কেমন, সেক্ষেত্রে আপনি পাশ করবেন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, সিপিসি এসআর 3টা থেকে 2টা প্রশ্ন, আর সুনির্দিষ্ট ফৌজদারি কার্যবিধি থেকে 2টা থেকে একটা,
পেনাল কোড 2টা থেকে একটা, এভিডেন্সের 2টা থেকে একটা, তামাদি আইনের 2টা থেকে একটা, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডারের 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। কেমন? আমরা যেটা প্রশ্নপত্র দেখলাম, আপনারা একটু বন্ধুদেরকে একটু মেনশন করবেন, ঠিক আছে? বন্ধুদেরকে একটু মেনশন করবেন, হোপফুলি আপনার বন্ধুরাও জয়েন করতে পারবে। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় একটু আপনাদেরকে আমরা যেটা দেখব সেটি হচ্ছে, আমরা আজকের ক্লাসের মধ্যে যে বিষয়টা আলোচনা করব, পরীক্ষার ক্ষেত্রে আসলে কেন আমি ফেল করব, আমি কি পরীক্ষায় ফেল করব আনকমন প্রশ্ন আসার কারণে? প্রথম বিষয় হচ্ছে, আসলে সবাই পাশ করবে না, এটা আমরা জানি। এই পরীক্ষায় পাশের হার অনেক বেশি। এই পরীক্ষা আমরা দেখতে পেলাম প্রায় 7,900 কতজন পাশ করলো, 7,900 প্লাস। এবারের যেটা লিখিত পরীক্ষা আছে সেখানে আমরা পাশ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা বার কাউন্সিলের ইতিহাসে সবচেয়ে বেশি পাশ করেছে। এর আগের বছর পাশ করেছিল আপনার হচ্ছে 2,900 প্লাস, ঠিক আছে? 2,900 প্লাস। এবারে পাশ করেছে বেশি বেশি পাশ করেছে, তারপরেও কিন্তু ফেলের হার বেশি। 7,900 যদি পাশ করে, ফেল করেছে প্রায় 8,000 স্টুডেন্ট আপনার হচ্ছে কি করেছে, আপনার ফেল করেছে। 8,000 স্টুডেন্ট ফেল করেছে লিখিত পরীক্ষা দিয়ে। যদি 7,900 যদি পাশ করে, সেক্ষেত্রে টোটাল পরীক্ষার্থী ছিল হচ্ছে 40,000 থেকে ধরে নিলাম হচ্ছে পাশ করেছে 8,000, 5,40, তার মানে পাশের হার হচ্ছে 20%। প্রতি 100 জনে আপনার হচ্ছে লয়ার হয়েছে 20 জন, ঠিক আছে? প্রতি 100 জনে লয়ার হয়েছে 20 জন। নর্মালি প্রতি বছর আমরা যেটা দেখি, প্রতি 100 জনে লয়ার হয় 10 জন আপনার হচ্ছে, অথবা 12 জন, এরকম দেখা যায়। এবছর যদিও আপনার হচ্ছে সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সংখ্যাটা একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, এবছর যদিও সংখ্যাটা একটু বেশি, নর্মালি আমরা দেখি হচ্ছে 20% অথবা হচ্ছে 10% ফাইনালি পাস করে, মানে লিখিত পরীক্ষায় আর কি, ঠিক আছে? লিখিত পরীক্ষায় 20% এবছর যেটা আমরা দেখতে পেলাম। তাহলে এই যে আমরা যে বলছি 7,900 প্লাস পাস করছে, এরা আসলে পাস করছে কত থেকে? আপনার হচ্ছে 40,000 প্লাস যে পরীক্ষার্থী ছিল প্রিলিমিনারি, ফাইনালি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7,900। হয়তো ভাইভাতে কয়েকজন ফেল করবে, দেন হচ্ছে আলটিমেটলি আমরা দেখতে পাবো পাশের হার হচ্ছে 40,000-এ যদি 8,000 যদি লয়ার হয়, আমি ধরে নিলাম 8,000 লয়ার হলো, এবারে আইনজীবী হলো আপনার হচ্ছে 8,000, ঠিক আছে? আইনজীবী হলো 8,000 যদি আইনজীবী হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পাশের হার কত হয়? 20%। প্রতি 100 জনে 20 জন আইনজীবী হয়, ঠিক আছে? এর আগের বছর আমরা দেখেছি প্রতি 100 জনে 10 জন আইনজীবী হয়েছে। আজকের সেশনে আমি আসলে বেসিক্যালি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে 100 জন থেকে যদি 20 জনকে নেওয়া হয়, অথবা 100 জন থেকে যদি 10 জনকে নেওয়া হয়, আসলে আপনি 10 জনের মধ্যে কিভাবে আসবেন বা আপনি 20 জনের মধ্যে কিভাবে আসবেন? আমরা ইজিলি দেখতে পাচ্ছি, আমরা বলছি যে অনেক স্টুডেন্ট পাস করেছে, কিন্তু ফাইনালি সেই সংখ্যাটাও কিন্তু 20%। প্রতি 100 জনে 20 জনই লয়ার হওয়ার সুযোগ পেয়েছে। প্রতি বছর সেটি 10 জন ছিল, 10 জন, 8 জন, 9 জন প্রতি 100 জনে, আমরা যদি একেবারে প্রিলিমিনারি থেকে হিসাব করি। কেমন? আজকের সেশনে আমরা বেসিক্যালি আপনাদের জন্য আমি যে কথাগুলো বলবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি আমার কথা যদি মেনে চলেন, আশা করি আপনারা অনেক বেশি ভালো করবেন। এবং আপনারা হয়তো জেনে খুশি হবেন, এভারে মিনিলয় স্কুল থেকে আমাদের আপনার হচ্ছে, এটা নিয়ে আমি আপনাদের ইতিমধ্যে কথা হয়তো বলেছি, আপনারা গ্রুপে দেখেছেন, আমি এটা পোস্ট করেছিলাম। এবারে মিনিলয় স্কুলে আমাদের হচ্ছে প্রায় 1400 প্লাস স্টুডেন্ট আইনজীবী হতে যাচ্ছে, 1400 প্লাস আইনজীবী হতে যাচ্ছে। এটা ইতিমধ্যে পোস্ট করেছি আমি আপনাদেরকে। এই 1400 জনের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যাদেরকে আমরা লিখিততে পড়িয়েছি, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা লিখিততে পড়িয়েছি। এবং একই সাথে কিছু স্টুডেন্ট অ্যাডমিশন ফি দিয়েছে, অ্যাডমিশন ফি দিয়ে আপনার হচ্ছে ভাইভাতে কানেক্টেড হয়েছে কিছু। এটা হচ্ছে একেবারেই অল্প সংখ্যক স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট, ঠিক আছে? সব মিলিয়ে 1400 প্লাস স্টুডেন্ট মিনিলয় স্কুল থেকে এবারে আপনার হচ্ছে আইনজীবী হতে যাচ্ছে, একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট। এই 1400 স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে যাদেরকে আমরা গত 6 মাস, 3 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আমরা পড়িয়েছি। অনেক স্টুডেন্ট 3 বার দিয়ে পাশ করেছে, অনেক স্টুডেন্ট 2 বার দিয়ে পাশ করেছে, আবার অনেক স্টুডেন্ট 1 বার দিয়ে পাশ করেছে। যেটা সত্য সেটা সত্য। আবার এমনও আছে 4 বার দিয়েও পাশ করেছে। আমি হয়তো গ্রুপে পোস্ট করেছিলাম, আপনারা খেয়াল করেছেন, একজন স্টুডেন্ট 5 বার দিয়ে সে পাশ করেছে। সবাই প্রথমবারে পাশ করে না, এটার অনেকগুলো কারণ আছে। নানা কারণে একজন স্টুডেন্ট প্রথমবার পাশ না করতে পারে, দ্বিতীয়বারও পাশ না করতে পারে, অথবা প্রথমবার পাশ করতে পারে, দ্বিতীয়বার পাশ করতে পারে। আমি আজকের সেশনে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলবো।
আমি একটা কথা সবসময় প্রত্যেকটা ক্লাসের শুরুতে বা গাইডলাইন ক্লাসে বলেছি, 100% যদি আমার গাইডলাইন যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেশি। রেগুলার ক্লাস করেছে, প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে, এরকম ফেল করেছে স্টুডেন্টের সংখ্যাটা কম। এটা যদি আমি বলি, এটা সর্বোচ্চ 10% বেশি হবে না, মানে আমার দৃষ্টিতে। মানে রেগুলার ক্লাস করেছে, প্রতিদিন সে আমার ক্লাসগুলো করেছে, তারপরে হচ্ছে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি সেই পরীক্ষাগুলো দিয়েছে, তারপরে হচ্ছে সে আমাদের যে গাইডলাইন, আমরা তাকে যে গাইডলাইন দিয়েছি গাইডলাইনটা মেনে চলেছে। সবকিছু মেনে চলার পরও ফেলের যে সংখ্যাটা, এটা প্রতি 100 জনে 10 জন হবে না। তার মানে বাকি 90% যারা পরীক্ষা দিয়েছে, নিয়মিত ক্লাস করেছে, গাইডলাইন মেনে চলেছে, তারা পাশ করেছে এবং কষ্ট করেছে তারা নিজেরা অনেক বেশি, এই জন্য তারা পাশ করেছে। আমি আপনাদেরকে এটা এনশিওর করছি, যদি আপনারা গাইডলাইন মেনে চলতে পারেন, ক্লাসগুলো যদি নিয়মিত করেন, ক্লাস হচ্ছে মেইন বিষয়। লতে বাংলাদেশে যে লয়ের যে টিচিংটা আছে ইউনিভার্সিটির বাইরে বা কলেজের বাইরে, আমি অনেকগুলো টিচিং মেথড অনলাইনে দেখি, মাঝে মাঝে অফলাইনে তো দেখার সুযোগ হয় না। আমার কাছে মনে হয় অনেকগুলো টিচিং মেথড হচ্ছে ভেরি ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ টিচিং মেথড, যেখানে উচ্চস্বরে পড়ানো হয়, মুখস্থ করানো হয়, মেমোরাইজ করা হয়, মেমোরাইজ করার জন্য ট্রাই করা হয় যাতে মুখস্থ করে। ল আসলে এমন একটা সাবজেক্ট, এটা কোনো মুখস্থ নির্ভর কোনো পড়াশোনা নয়। এই বিষয়টা হচ্ছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। আপনি বুঝে বুঝে পড়বেন, দেন হচ্ছে আপনার বিষয়গুলো মনে থাকবে। আমি আজকে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এটা আপনি মুখস্থ না রাখলেও কিন্তু আপনার মনে থাকবে। এটা অবচেতন মনে আপনার মাথায় কিন্তু লেগে গেছে। লটার লয়ের যে টিচিং, লয়ের যে স্টাডি, এটাকে আমি সবসময় এভাবেই বলি, আপনি বুঝে বুঝে পড়ে যাবেন। আপনি যখন ভুলে যাবেন আপনি আরেকবার দেখে যাবেন, কিন্তু প্রথমবার যখন আপনি পড়বেন অবশ্যই অবশ্যই আপনি বুঝছেন কিনা এটা আপনাকে 100% আপনার হচ্ছে এনশিওর করতে হবে যে আপনি সেটা বুঝে পড়েছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা। আপনি পড়ার সময় 100% বুঝতে পারছেন কিনা এটা আপনি নিশ্চিত করবেন। মুখস্থ না বা বুঝতে না পেরে যদি আপনি আন্দাজে যদি মুখস্থ করার ট্রাই করেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি হয় পরীক্ষার হলে বিপদে পড়বেন, না হয় পরীক্ষায় পাশ করার পরে বিপদে পড়বেন। ল বিষয়টা হচ্ছে সবসময় এরকম। এই কথাটা আমি আপনাদেরকে অসংখ্যবার বলার ট্রাই করেছি, হয়তো আজকের ক্লাস বা আবারও সেটি রিপিট করলাম। ঠিক আছে, এখানে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে আপনার হচ্ছে ফৌজদারি ধরেন দেওয়ানি কার্যবিধি যদি আমি আপনাকে এখন যদি বলি, এভাবে আপনি মুখস্থ করেন অর্ডার 7 রুল 1, অর্ডার 7 রুল 1, অর্ডার 7 রুল 1, যেখানে বলা আছে প্লেনটে কি কি লিখতে হবে, এরপরে আপনি বলা শুরু, এরপরে আপনি আবার বলা অর্ডার 6 রুল 17, অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিংস, অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিংস, অর্ডার 7 রুল 10, রিটার্ন অফ প্লেন, অর্ডার 7 রুল 11, রিজেকশন অফ প্লেন, রিজেকশন অফ প্লেন একটা ডিগ্রি যেটা অর্ডার 2 তে বলা আছে, নট লাইক দ্যাট। এভাবে পড়াশোনা হবে না, পড়াশোনার সিস্টেম এভাবে নয়। পড়াশোনার ল এটা আপনাকে বুঝে বুঝে পড়ে যেতে হবে। আপনি পড়ার সময় শুধু জাস্ট খেয়াল রাখবেন যে আপনি ডিগ্রি শব্দটা পড়লেন, আপনি এটা বুঝতে পারছেন কিনা যে ডিগ্রি আসলে এটা কি, এটা কি লাল না কালো। আপনি অর্ডার শব্দটি পড়ছেন, আপনাকে বুঝতে হবে এটা কি অর্ডারটা কেমন, এটা কি লাল না কালো। আপনি জাজমেন্ট ডেটর পড়ছেন, আপনাকে বুঝতে হবে যে এটা জাজমেন্ট ডেটর লাল না কালো। আপনি পড়ছেন কমিশন শব্দটা পড়ার সাথে সাথে আপনাকে এটাও বুঝে নিতে হবে যে কমিশনের আসলে কাজটা কিরকম হইতে পারে, কাজটা কিরকম, ওরা কি কাজ করে। অর্ডার 26-এ কমিশন নিয়ে বিস্তারিত আছে, সেখানে কোন রুলে কি কি বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো আছে লোকাল ইনভেস্টিগেশন থেকে শুরু করে আপনার হচ্ছে অ্যাডজাস্ট অ্যাকাউন্ট, মেক লোকাল আপনার হচ্ছে পার্টিশন, এগুলো আসলে কিভাবে হয়, এই পুরো প্রক্রিয়াটা আপনি বুঝতে পারেন কিনা। সিপিসিসি যদি আমি আপিল দায়ের করি, ডিগ্রির এগেইনস্টে সেকশন 96-এ বিস্তারিত বলা আছে। দেন সেকশন 104-এ অর্ডারের এগেইনস্ট আপিলের বিষয়গুলো বলা আছে। দ্য পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট সেকশন 107-এ বলা আছে। এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো আপনি পড়ার সময় একটু বুঝে বুঝে পড়বেন, তাহলে কার এগেইনস্টে কোথায় যাচ্ছে আপনি যদি একটু বুঝে বুঝে যদি পড়তে পারেন, এগুলো আপনি কখনোই ভুলবেন না। যখনই ভুলে যাবেন আপনি আরেকবার দেখে নেবেন, এটাই হচ্ছে পড়াশোনার সিস্টেম। এখন আপনি যদি সেটা না করে যদি এভাবে পড়েন, 96 ডিগ্রি আপিল ফ্রম ডিগ্রি, 104 আপিল ফ্রম অর্ডার 47, অর্ডার 43 রুল 1, 25টা তালিকা আছে, এভাবে পড়াশোনা হবে না। এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে আপনি একেবারে অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আছে যেগুলো আমরা একেবারে না বুঝে মুখস্থ করে ফেলি, ঠিক আছে। কিন্তু লতে এটা কিন্তু রিলিজিয়াস গ্রন্থ না, এটা আপনাকে বুঝে পড়াটা আপনার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। এটা বুঝে পড়তে হবে আপনাকে, আর এখানে সব পড়তে হয় না, কিছু বিষয় বাদ দিবেন, কিছু বিষয় আপনি পড়বেন। আজকের সেশনে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই। ইতিমধ্যে অনেকগুলো কথা আমি বলেছি, আমরা স্টেপ বাই স্টেপ সামনে যাবো, কেমন? আচ্ছা, প্রথমে
এটা দেখার পরে আমরা আরেকটা বিষয় একটু দেখার ট্রাই করব। আপনার হচ্ছে এই বিষয়টা আমরা দেখলাম। এবারে আমরা গত বছর যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা আমরা একটু দেখতে চাই। আমার মনে হয় এই প্রশ্নটা দেখলে আমাদের কাছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। টোটাল 7টা বিষয় থেকে আমাদের পরীক্ষা হবে। সিপিসি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি আমরা যদি দেখতে পাই, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন এবং হচ্ছে দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার। যেখানে আমরা দেখলাম সিপিসি থেকে সিপিসি এবং হচ্ছে এফসার, এখান থেকে 3টা প্রশ্ন হবে, আপনি সেখান থেকে 2টা আনসার করবেন। কেমন? ফৌজদারি কার্যবিধি থেকে 2টা প্রশ্ন হবে, আপনি সেখান থেকে 1টা আনসার করবেন। প্যানাল কোড থেকে 2টা প্রশ্ন হবে, আপনি 1টা আনসার করবেন। সাক্ষ্য আইন থেকে 2টা প্রশ্ন হবে, আপনি 1টা আনসার করবেন। তামাদি আইন থেকে 2টা প্রশ্ন হবে, আপনি 1টা আনসার করবেন। লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার থেকে 2টা প্রশ্ন হবে, আপনি 1টা আনসার করবেন। তাহলে এই 2টা প্রশ্ন, এই 1টা প্রশ্ন, একটা প্রশ্ন, একটা প্রশ্ন, এগুলো আপনি আনসার করবেন। 2025 সালের 25টা একটু দেখতে চাই। এটা দেখলে পরে আমাদের পরীক্ষা আসলে কিভাবে পড়তে হবে তার একটা আইডিয়া আমরা পেয়ে যাব। আমরা প্রশ্নটা যদি একটু দেখি, লেখা যাচ্ছে ক অংশ থেকে 2টি, খ, খ, গ, ঘ, ও, চ অংশের প্রত্যেকটি থেকে একটা করে প্রশ্ন আপনি উত্তর করবেন। ওকে, চলেন সামনে যাই। আচ্ছা, আমরা প্রথম ক অংশটা দেখলাম। এখানে আসলে ক অংশ মানে বোঝানো হয়েছে সিপিসি প্লাস হচ্ছে এসআর। সিপিসি এসআর থেকে ওরা এখানে প্রশ্ন দিয়েছে হচ্ছে 3টি, আমাকে উত্তর করতে হবে যে কোনো 2টি। আচ্ছা, আমরা একটু করে উত্তরটা দেখবো, আগে প্রশ্নটা একটু দেখে ফেলি। তাহলে সিপিসি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ওনারা আপনার হচ্ছে যে প্রশ্নটা করেছে, তাহলে সিপিসি থেকে এই প্রশ্নটা সিপিসি থেকে করেছে। অর্ডার 1 রুল 10 থেকে প্রশ্ন করেছে। একতরফা ডিগ্রি প্রদানের নিষ্পত্তি হয়, এক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই অর্ডার 9 রুল 13 এন্ড 13A, তারপরে হচ্ছে আপনার সেকশন 96, এগুলো একটু পর আমরা দেখব। এরপরে 2 নম্বর যেটা প্রশ্ন, এটাও সিপিসি থেকে করেছে, একটু পর আমরা দেখব। 3 নম্বর প্রশ্নটা ওনারা এসআর থেকে করেছে। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, পরীক্ষার হলে যদি কোনোভাবে ধরেন আমার সিপিসি 2টা প্রশ্নই কমন, এসআর যে প্রশ্নটা আসছে এটা আমার কমন আসে নাই, তার মানে আমি শুধু সিপিসিটা লিখতে পারলে হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা বিষয় আমরা 3টা প্রশ্নের মধ্যে দেখলাম, এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার হচ্ছে আচ্ছা এখানে প্রবলেমেটিক প্রশ্ন, এটা কিন্তু একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছে। দেখেন ফ্যাক্ট তুলে দিয়েছে আপনাকে, উনি এত ইংরেজি মোকদ্দমা দায়ের করেন যা উভয় বিবাদের মধ্যে একতরফা ডিগ্রি প্রদান নিষ্পত্তি হয়, এক্ষেত্রে বিবাদের প্রতিকার কি? এটা জাস্ট একটা প্রবলেমেটিক প্রশ্ন বলতে পারি এটাকে আমরা, অথবা এটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলতে পারি বা ক্রিয়েটিভ প্রশ্ন বলতে পারি, যেখানে মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, জাস্ট আমাকে এটা বুঝতে হবে। আচ্ছা, আর যদি আপনি এসআর থেকে যদি প্রশ্নটা দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছে, কেমন? কিন্তু এই প্রবলেমেটিকটা আনসার না করে কিন্তু 2টা উত্তর করা যায়। আচ্ছা, একটু পর আমরা দেখি, আরো সামনে যাই। এবার আমরা দেখব আপনার হচ্ছে সিআরপিসি। তাহলে সিআরপিসি থেকে প্রশ্ন কয়টা আসার কথা? 2টা। 2টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যেটা আসছে, এখানে একটা বড় করে একটা ফ্যাক্ট দিয়েছে, মানে এটা একটা প্রবলেমেটিক প্রশ্ন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন গিয়ে আমরা দেখতে পেলাম, এটাও আমাকে হয় এটা আনসার করবো, না হয় এটা আনসার করবো। 2টাতে কিন্তু একটা প্রবলেমেটিক প্রশ্ন আমাকে মাস্ট উত্তর করতে হবে। ঠিক আছে, এখানে প্রবলেমেটিক প্রশ্ন ছাড়া আপনার কোনো কি নাই, বিকল্প নাই। তাহলে আমরা দেখতে পেলাম আপনার হচ্ছে সিপিসি এবং হচ্ছে এসআর এর যে পোরশন ছিল, এখানে প্রবলেমেটিক প্রশ্ন আমাকে উত্তর না করলেও চলতো। ঠিক আছে, এখানে যে আমি সিপিসি দিয়ে হয় পার করে ফেলতাম 2টা, অথবা এসআর দিয়ে আমি পার করে ফেলতাম। তারপরে সিপিসিতে দেখা যাচ্ছে আমাকে এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন আনসার করতে হচ্ছে, যেটার মার্কস হচ্ছে 5। 2 নম্বরে এসে আমি সিআরপিসিতে দেখতে পেলাম যেটাই আনসার করি না কেন, 5 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন আমার মাস্ট উত্তর করতে হবে। ঠিক আছে, মাস্ট উত্তর করতে হবে আপনার হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটা আমরা একটু দেখে ফেলি। তাহলে আমাদের ক্ষেত্রে এটা অ্যানালাইসিস করার কারণটা হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, যে আসলে পরীক্ষার হলে কি ধরনের মুসিবত আমার উপর আসতে পারে, এটা একটু দেখা। তাহলে আপনার এটা যদি আপনি দেখেন যে সিআরপিসির যে প্রশ্নটা করা হয়েছে, আপনি সিআরপিসির প্রশ্নটা দেখেন, তাহলে এটাতে আমরা দেখতে পেলাম আপনার হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন আছে, এটা তো প্রবলেমেটিক প্রশ্ন আছে। সিআরপিসি যেটাই আমি আনসার করি না কেন, 5 নম্বরের প্রবলেমেটিক আমাকে অবশ্যই আনসার করতে হবে, এখানে স্কিপ করার সুযোগ নেই। ঠিক আছে, 5 নম্বর না, এখানে এই 10 নম্বর, এই যে 10 এই 10 নম্বর যদি কোনো কারণে যদি আপনি উত্তর করতে না পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে ইন্টারেস্টিং আরেকটা বিষয় আছে, আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু ডিরেক্টলি দিয়েছে নালিশকারীর পক্ষে একটা রিভিশন দরখাস্ত প্রস্তুত করুন। এখানে আবার একটা ড্রাফটিং দিয়ে দিয়েছে, খেয়াল করেন এখানে দিয়েছে একটা ড্রাফটিং, যেখানে আছে হচ্ছে 10 নম্বর।
আপনি যদি এটা আনসার করতে চান তাহলে আপনাকে ড্রাফটিংটা লিখতে হবে। আবার এটাতে আসেন, এটাতে দিয়েছে কিন্তু 10 নম্বর, এটা তো দিয়েছে 10 নম্বর, এটা একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে। এখন আচ্ছা, এটা 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 আমার বই আছে, এটা লিখিত মাস্টারে ছিল, ঠিক আছে। এটা একটা লিখিত মাস্টারে এই প্রবলেমেটিক প্রশ্নটা ছিল আগে থেকেই, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট এফআইআর, সেকেন্ড এফআইআর। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে দেখতে পাচ্ছি এই প্রবলেমেটিক প্রশ্নটাতে কিন্তু উত্তর 10 আছে। যেই সব শিক্ষার্থীরা ল বুঝবে না, বুঝে পড়বে না, আন্দাজে মুখস্থ করবে, সেই এই প্রশ্নটা উত্তর করতে পারবে না, ঠিক আছে। তার মানে তার এখানে 10 মার্ক চলে যাবে। আর যদি এই প্রশ্নটা যদি সে বুঝতে না পারে এবং ড্রাফটিং যদি এটা না পারে, তাহলে 10 নম্বর চলে যাবে। তার মানে এটা আনসার করুক অথবা এটা আনসার করুক, এখানে কিন্তু 10 নম্বর একটা রিস্ক জোনে থেকে যাচ্ছে, যেটা নর্মাল প্রশ্ন নয়, প্রশ্ন কঠিন। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। এখন আসি প্যানাল কোড। প্যানাল কোডে দেখতে পাচ্ছি একটা লিখলে আমার হয়ে যাবে, যেখানে আমি দেখতে পাচ্ছি 5 নাম্বার হচ্ছে আমার জন্য কমন পার্থক্য, 2টা প্রবলেম দিয়ে দিছে, এটা আনসার করলে। আচ্ছা, 2টা প্রবলেম দেখেন, তার মানে 10 প্রবলেম, এখানে 5 এখানে 5, 2টাই প্রবলেম, এগুলো উদাহরণ থেকে তুলে দিয়েছে হুবহু। আচ্ছা, আমরা আরেক অপশনটা দেখি। এটা যেহেতু অনেক প্রবলেম, ধরে নিলাম এটি স্কিপ করবো। এবার এটাতে আসেন, এটাতে আসলে আমি এগুলো টিকা আকারে লিখতে পারবো। চোরাই মাল এগুলো আপনারা পারবেন। অনিষ্টা সাধন মিথ্যিপ, রাষ্ট্রদ্রোহিতা 124A, অনিষ্টা সাধন 425, মিথ্যিপ 425, 426, 427, চোরাই মাল 410, 411 আনসার করতে পারবেন। অ্যাবেটমেন্ট 107, ঠিক আছে। মিথ্যা পরিচালনার মাধ্যমে প্রতারণা 417, মিথ্যা দলিল প্রণয়ন, কত মিথ্যা দলিল প্রণয়ন, কত সেকশন কত। তাহলে এটা আমি আনসার করলাম, 4টা আনসার করলাম, 10 পেয়ে গেলাম। কিন্তু এই প্রবলেমেটিক প্রশ্নটা আপনি আনসার না করে পারবেন না, এখানে 5 নাম্বার আছে, ঠিক আছে। দেখেন প্রবলেমেটিক প্রশ্ন কি পরিমাণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর আরেকটা প্রশ্ন চলে যাই। এটা হচ্ছে এটা যদি আমরা দেখি, এটা 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 এভিডেন্স থেকে আসছে, এখানে কিন্তু সেম কাহিনী করেছে। এখানেও 5, এখানেও 5, প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু লাগিয়ে দিয়েছে। আপনি যদি ল না বুঝতে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আনসার করতে পারবেন না। এভিডেন্সও আমরা দেখলাম প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে বসে আছে। এরপরে আমরা লিমিটেশন একটা যদি দেখি, এখানে দেখেন 7 নম্বরের একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে বসে আছে। আপনি এখানে যে ফ্যাক্টটা দিয়েছে, এটা আপনি তখনই আনসার করতে পারবেন এই ফ্যাক্টটা যদি আপনি কি পারেন, আপনার হচ্ছে ল সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে বা আপনি যদি বুঝতে পারেন, এটা আপনি সহজে পারবেন। বিলম্ব মৌকুফ সংক্রান্ত 5 ধারার যে পরিধি আছে আলোচনা করুন। বিলম্ব মৌকুফের যথাযথ কারণ আলোচনা করুন। সাফিসিয়েন্ট কজ, কন্টিনিউশন অফ ডিলে কোড কখন এক্সটেন্ড করতে পারে, এগুলো সিম্পল প্রশ্ন, এগুলো সবাই পারবে। কিন্তু আটকে যাবে হচ্ছে এই 7 নম্বরের মধ্যে। এই প্রবলেমেটিক প্রশ্নের উত্তর সবাই করতে পারবে না, এখানেই হচ্ছে আসলে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে। স্টুডেন্টরা এগুলোতে নাম্বার তুলতে পারছে না, ঠিক আছে। এখন লিমিটেশনের, আচ্ছা আমি যেহেতু এটা প্রবলেম, এটা বাদ করে দিলাম, এখন এটা আনসার করতে আসলাম, এখানেও সেম কাহিনী করে দিয়ে বসে আছে, ঠিক আছে। এখানে দেখেন, যেটা থিওরিটিক্যাল প্রশ্ন, দলিল নাই আপনার কিন্তু আপনি পাবেন মালিকানা, দলিল নাই কিন্তু আপনি পাবেন অধিকার এবং সত্য। এগুলো আমরা আলোচনা করবো সেকশন 27, সেকশন 26, ঠিক আছে। আর সেকশন 26, 28 এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। 29 এখানে একসাথে রেফার করে আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, কিন্তু এটা আমরা সবাই পারবো ধরে নিলাম, কিন্তু এখানে প্রবলেমেটিক প্রশ্ন 8 নম্বরে দিয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে এটা আনসার করতে হলে অবশ্যই আমাকে ল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবার আসেন, এটা হচ্ছে এগুলা একেবারে সহজ প্রশ্ন দিয়ে বসে আছে, যদিও ইংলিশের এখানে অনেকে বাংলা তুলতে পারবে না, সেই কারণে কিন্তু এগুলাতে 10 নম্বর এই যে প্রশ্নটা, এটা আশা করি সবাই পারবে। কিন্তু এখানে আবার একটা প্রবলেমেটিক বড় প্রশ্ন দিয়ে বসে আছে, ঠিক আছে। এখানে একটা আপনার হচ্ছে একটা দরখাস্ত দিয়ে আছে ড্রাফটিং, এখানে একটা ড্রাফটিং দিয়ে আছে। আচ্ছা, তাহলে এই যে আপনার হচ্ছে প্রশ্নগুলো আমরা দেখলাম গত বছরের, প্রশ্নগুলোর উত্তর আমার দেখার দরকার নাই, এখান থেকে আমার একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে কোন লেভেলের প্রশ্নগুলো করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে দেখাই, আমরা প্রশ্ন আসলে কতটা কঠিন করেছে, এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য আরো সুবিধা হবে একটা আইডিয়া নাও। একটা বিষয় সবসময় আমি বলি কি স্টুডেন্টদেরকে, আপনি কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করবেন বা আপনি কি কি পড়বেন, এটা আসলে আপনাকে নির্ভর করবে প্রিভিয়াস প্রশ্ন। আপনি প্রিভিয়াস প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি একটা রুট ম্যাপ পেয়ে যাবেন যে আমাকে এদিকে যেতে হবে, প্রশ্নের প্যাটার্ন এদিকে হবে। গত বছরের যে প্রশ্নের প্যাটার্ন, আপনাকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এ কিন্তু আটকে দেওয়া হয়েছে। মানে মাস্ট হয় আপনি প্রবলেমেটিক আনসার করবেন, না হয় ড্রাফটিং করবেন, এর বাইরে যাওয়ার আপনাকে কোনো স্কোপ দেওয়া হয়নি। শুধুমাত্র থিওরিটিক্যাল প্রশ্ন নিখুঁতলি অ্যাকুরেটলি আনসার করে পাশ করে আসাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। এই ক্ষেত্রে আমরা প্রবলেমেটিক যে জোনটা আছে এটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, আমরা উত্তরটা একটু দেখে ফেলি। উত্তর আমি বেশি কিছু দেখাবো না আপনাদের, জাস্ট হচ্ছে আনসারটা দেখলাম, আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন কত কঠিন আসছে, ঠিক আছে।
আচ্ছা, প্রথমে সিপিসির যে প্রশ্নটা সেটা একটু দেখেন তো। এখানে যেই আপনার হচ্ছে এই প্রশ্ন যেটা চেয়েছে অর্ডার 1 রুল 10 থেকে প্রশ্নটা করেছে, এগুলো আপনারা সবাই আনসার করতে পেরেছেন, এখানে আপনাদের কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমরা একটু যাই। প্রশ্ন কঠিন কতটুকু হয়েছে এটা আমরা বোঝানোর জন্য খ নম্বর যে প্রশ্নটা করেছে এটাও সহজ, এটা আসলে সবাই পারবে। একতরফা ডিগ্রির বিরুদ্ধে আসলে কি কি প্রতিকার আছে, আপনার হচ্ছে অর্ডার 9 রুল 13, অর্ডার 9 রুল 13 এর এ এবং হচ্ছে সেকশন 96, এগুলো আপনারা হচ্ছে সবাই পারবেন। আচ্ছা ঠিক আছে, এই জন্য এটাতে আমরা যাচ্ছি না, এগুলো আশা করি সবাই পারবে। এরপরে দেখেন এখানে রেফারেন্স সহ আমরা দিয়েছি। এরপরে 2 নম্বর প্রশ্নের ক যেটা আছে এটা হচ্ছে অর্ডার 7 রুল 1 এ একটা আরজিতে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, এই প্রশ্নটা সবাই উত্তর করতে পেরেছে। আটকে গেছে কোথায় সেটা আমরা দেখাই। এখানে একটা প্রশ্ন কিন্তু সবাই পারবে, 2 এবং 3 যেটা দিয়েছে এখানের মধ্যে কিন্তু সমস্যা, এই যে আটকে গেছে স্টুডেন্টরা, আপনার হচ্ছে এটা ওরা সবাই পারবে। খ নম্বর যেটা দিয়েছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা একটু জটিল প্রকৃতির, বেশি জটিল না, যদি ল সম্পর্কে ক্লিয়ার থাকে তাহলে আপনার এটা অনেকেই আপনার হচ্ছে উত্তর করেছে। ঠিক আছে, এটা অনেকেই উত্তর করেছে। ক নম্বর যেটা দিয়েছে, আমরা যদি আরেকটু সামনে যাই, এসআর এর প্রশ্নটার মধ্যে যেটা ক নম্বর আসছে এটা আপনারা সবাই উত্তর করতে পেরেছেন, কিন্তু আপনি যদি খ নম্বর প্রশ্নটা যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে এটা একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে বসে আছে। ঠিক আছে, এটা একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছে এবং এটা ল সম্পর্কে যদি ভালোভাবে আইডিয়া না থাকলে কিন্তু এটা আনসার করতে পারবে না। প্রত্যেকটা প্রশ্ন আমরা না যাই, এই প্রশ্নটার ফাইলটা আপনাদেরকে আমরা এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। তাহলে বেসিক্যালি আমি আসলে আপনাদেরকে যেটা দেখাইলাম সেটা নিয়ে আবার একটু কথা বলি, আসেন আবার আলোচনাটা শুরু করি আমরা। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ড্রাফটিং এবং প্রবলেমেটিক যে প্রশ্ন আছে, এই দুইটা বিষয় ক্লিয়ার না হলে আমি আসলে 100 নম্বরের আনসার করতে পারবো না প্রবলেমেটিক কোয়েশ্চেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ড্রাফটিং বাদ দিয়ে, প্রবলেমেটিক কোয়েশ্চেন বাদ দিয়ে আমার যে এরিয়াটা আছে আমি সর্বোচ্চ 70-এর আনসার আমি করতে পারবো। ঠিক আছে, বাকি 30 নম্বরের যদি আমি উত্তর করতে চাই আমাকে ড্রাফটিং গুলো ভালো করে পারতে হবে, ড্রাফটিং। ঠিক আছে, এরপর আমাকে ভালো করে জানতে হবে হচ্ছে সমস্যাগুলো যেগুলো পরীক্ষায় করা হচ্ছে, সেই সমস্যাগুলো সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া রাখতে হবে, অন্যথায় কিন্তু এখানে আর কোনো পথ আমার সামনে নাই। কেমন? আচ্ছা, তাহলে দুটা বিষয় সম্পর্কে, দুটা বিষয় নিয়ে আমরা ভেরি মাচ কনফিউজড। এই যে 30 নম্বরের যে প্রস্তুতি এটা নিয়ে 70 নম্বর বা আমি যদি বলি এখানে 60 নম্বর, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে। এগুলো হচ্ছে কমন যে সেকশনগুলো আছে ওইসব জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে, এগুলো সবাই পারবেন। ওই প্রশ্নগুলো কি প্রশ্ন হবে সেটা আপনাদেরকে কমন দিয়ে ফেলি, আগে এই প্রশ্নটা কমন দিয়ে ফেলি আপনাদের। আচ্ছা, আপনাদেরকে আজকে আমি পরীক্ষার প্রশ্ন, তাহলে আমরা যদি এটাকে 2 ভাগে ভাগ করি, আপনারা যদি দেখেন প্রথম হচ্ছে যেগুলো বর্ণনামূলক যে প্রশ্নগুলো করা হচ্ছে বা আপনাদেরকে করা হবে, এই বর্ণনামূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে 60 নম্বর থেকে 70 নম্বর, এখান থেকে আসতে পারে। ঠিক আছে, আর ড্রাফটিং, ঠিক আছে, ড্রাফটিং এবং সমস্যা ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, সমস্যা ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এখান থেকে আপনার আসতে পারে হচ্ছে 40 থেকে 30 থেকে 40 এখান থেকে আসতে পারে। আপনি এটার জন্য কি করবেন, এটার জন্য কি করবেন, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, প্রথম বর্ণনামূলক যেটা আছে এটার জন্য আপনার বেশি কিছু করার দরকার নেই, আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত সালের জুডিশিয়ারির প্রশ্ন, আপনি বিগত সালের হচ্ছে বার কাউন্সিলের প্রশ্ন, এই দুইটা প্রশ্ন যেগুলো আসছে, এই প্রশ্নগুলো বর্ণনামূলক প্রশ্ন, তারপরে হচ্ছে সমস্যামূলক প্রশ্ন যা আসছে বিগত সালের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো ভালোভাবে স্টাডি করেন। এই ভালোভাবে স্টাডি করলে আপনি 60 এবং 70 নম্বর এখান থেকে পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এর বাইরে আসে না। ঠিক আছে, আপনি এখান থেকে পাওয়ার পসিবিলিটি অনেক হাই। তারপরে যদি আপনি কোনো ঝুঁকি যদি নিতে না চান, ধরেন আপনি মনে করছেন যে না আমি কোনো ঝুঁকি এই জায়গা থেকে নিব না, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিই। আপনার হচ্ছে প্রিলিমিনারিতে আপনি যে সেকশনগুলো পড়েছেন, প্রিলি পরীক্ষায় যে ধারাগুলো আপনি পড়েছেন এই ধারাগুলো একটু দেখে নেবেন। তাহলে প্রিলিমিনারিতে যে ধারাগুলো থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে বিগত সালে প্রিলি প্রশ্ন, সেই ধারাগুলো আপনি ভালোভাবে পড়েছেন, সাথে সাথে বিগত সালের জুডিশিয়ারি এবং বার কাউন্সিল প্রশ্ন আপনি ভালো করে পড়লে এই 60-70 নম্বর আপনি ইজিলি পারবেন। ঠিক আছে, ইজিলি পারবেন বলতে এখন পরীক্ষায় আপনি কিভাবে লিখবেন সেটা নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে। ইতিমধ্যে আমাদের সাথে
আপনারা অনেকে জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, রিভিউ করেছি, সাহস পাচ্ছি না। অনেকগুলো অনেককে দেখতে পাচ্ছি যারা আমার সাথে জয়েন করেছেন, না বুঝে এমনিতে কিছু মনে থাকে না। ওকে, সবাই একটু কমেন্টে জানাবেন যে সব আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আপনারা সবকিছু বুঝতে পারছেন কিনা। আর আপনারা ভিডিও লাইভটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, তাহলে পরে আপনাদের যারা বন্ধু আছে বা কাছের মানুষ আছে ওনারা কিন্তু দেখতে পারবেন, এবং আমাদের কাছের বন্ধুদেরকে একটু মেনশন করবেন। সেটা একটা রিকোয়েস্ট থাকলো আমার পক্ষ থেকে। আর আমার ভয়েসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা, সেটা একটু আপনাদের থেকে আমি জিজ্ঞেস করছি। তাহলে আমরা এই যে বর্ণনামূলক 60 থেকে 70 নম্বর, এটার একটা কনক্রিট একটা সাজেশন যদি আমি বলি বা একটা গাইডলাইন যদি বলি, এটা আমি আপনাদেরকে দিলাম। এবার আসেন ড্রাফটিং নিয়ে। ড্রাফটিং গতবারে যে দুইটা ড্রাফটিং আসছে রিভিশন, এটা কোনো নতুন কোনো ড্রাফটিং নয়, এগুলো হচ্ছে কমন ড্রাফটিং। এরপরে বার কাউন্সিল বরাবর অ্যাপ্লিকেশনের যেটা আসছে এগুলো কিন্তু নতুন না, এটাও কিন্তু আপনার হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন, ঠিক আছে? এই যে ড্রাফটিং যেটা পরীক্ষা আসবে, আমার মনে হয় এই ড্রাফটিংটা আপনারা প্রিভিয়াস প্রশ্ন থেকে পেয়ে যাবেন। ড্রাফটিং এর ক্ষেত্রে তাহলে ড্রাফটিং যদি প্রিভিয়াস পেয়ে যান, তাহলে এক্ষেত্রে আপনার 15 নম্বর মোটামুটি সেফ হয়ে যাবে, 15 থেকে 20। কিন্তু এই ড্রাফটিংটা আসলে সবাই পারবে না। ড্রাফটিং পরীক্ষায় শুধুমাত্র আনসার করতে পারবে এক শ্রেণীর ছাত্র শিক্ষার্থী, যারা প্রতিদিন, আমি যদি বলি প্রতিদিন অথবা নিয়মিত প্র্যাকটিস করে লিখে, নিয়মিত যারা লিখে ড্রাফটিং, এগুলো হচ্ছে শুধুমাত্র তারা আনসার করতে পারে, যারা প্রতিদিন আপনার হচ্ছে লিখে, মানে ড্রাফটিংটা একটা ফরম্যাটে নিয়ে আসে, ঠিক আছে? তারা মূলত এই জায়গাটাতে ভালো করবে। তবে যদি আপনাদের সুযোগ থাকে, যদিও সবার সুযোগ নেই, যারা কোর্টে যান, যারা নিয়মিত কোর্টে যান, অনেক স্টুডেন্ট আছে যারা কোর্টে যায়, তারা এই জায়গাটাতে আমার মনে হয় তারা একটা বেশি ভালো করবে, কারণ তারা জানে যে আসলে মামলার ফ্যাক্টটা থাকলে সে কিভাবে ড্রাফটিংটা করবে, বেল পিটিশনে সে কি লিখবে, কোন কোর্টের নাম লিখবে, এই জিনিসটা কিন্তু তার মনে থাকে বেশি, সে একটু ভালো পারবে। যদি আপনাদের সুযোগ থাকে আপনারা কিন্তু একটু কোর্টে যাওয়ার ট্রাই করবেন, কেমন? আমি এটা বলছি না যে যারা কোর্টে যায় না তারা পাশ করে না, সেটা বলছি না, সেটাও অনেক স্টুডেন্ট পাশ করছে যারা কোর্টে যায় না। কোর্টে মনে এটা সমান সমান হবে, 5 জন কোর্টে গেছে 5 জন যায় নাই, এরকম হইতে পারে, ঠিক আছে? তারপরেও আপনি যদি কোর্টে যেতে পারেন বা কোর্টে যদি যাওয়ার অভ্যাস থাকে, তাহলে আমার মনে হয় আপনার ড্রাফটিংটা ভালো হবে। কিন্তু আপনাকে লিখতে হবে নিজের হাতে। আপনি বাসায় এসে প্রতিদিন 20 মিনিট 30 মিনিট একটা ড্রাফটিং আপনি লিখতে থাকেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে প্রিভিয়াস যে ড্রাফটিংগুলো আসে এগুলোর উপরে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, আপনার মনে হয় ড্রাফটিংয়ে আপনার প্রবলেম হবে না। সবচাইতে বেশি সমস্যা আপনি যেটাতে পড়বেন, এটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আপনার বেসিক্যালি এই সমস্যাটা হবে। এই সমস্যাটা উত্তরণের উপায় হচ্ছে আপনি ল পড়ার সময় অবশ্যই বুঝে পড়বেন। এই কথাটা আপনি যদি যদি বুঝতে না পারেন, তাহলে এটা আনসার করতে পারবেন না, ঠিক আছে? এটা আনসার করতে পারবেন না, কারণ প্রিভিয়াস যদি আমরা প্রশ্ন দেখি, তামাদি আইন থেকে শুরু করে সিআরপিসি থেকে শুরু করে, এখানে কিন্তু প্রশ্ন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যাচাই করা হচ্ছে, আপনি আসলে ল কতটুকু বুঝতে পারেন সেটা যাচাই করা হচ্ছে। ল পড়ার সময় আপনি বুঝে পড়বেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উদাহরণগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন। যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো আপনি একটু বেশ ভালোভাবে দেখে নেবেন। উদাহরণ থেকে আপনি অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন। সিআরপিসি ছাড়া, সিআরপিসির আপনার হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন উদাহরণ থেকে আসবে না, সিপিসি এর প্রবলেমেটিক প্রশ্ন উদাহরণ থেকে আসবে না, কিন্তু এর বাইরে পেনাল কোড থেকে যে প্রবলেমেটিক প্রশ্ন দেওয়া হয় এগুলো ম্যাক্সিমামই হচ্ছে উদাহরণ থেকে তুলে দেওয়া হয়, পেনাল কোডের গুলো। বাকিগুলো আপনার হচ্ছে উদাহরণ থেকে দেওয়া হয় না। সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা আপনার হচ্ছে আপনি নির্ভর করবে আপনি আনসার করতে পারবেন কিনা। এটা হচ্ছে ল কতটুকু আপনি বুঝেন এটার উপর ডিপেন্ড করবে যে আপনি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন কিনা, ঠিক আছে? তো এটার জন্য আমার যেটা সাজেশন থাকবে, আপনারা এই সমস্যার ক্ষেত্রেও বিগত সালে আপনার হচ্ছে বিজেএস এর এবং বার কাউন্সিলের যত প্রবলেমেটিক প্রশ্ন আসছে আপনি ওগুলো একটু সলভ করবেন ঠান্ডা মাথায়, তাহলে আপনি মোটামুটি হচ্ছে আচ্ছা সেটা নিয়ে আমরা কথা বলবো। গাইডলাইন ফলো করার পরও যদি ফেল করে, কেন ফেল করলো সেটা নিয়ে আমার মনে হয় কিছু কথা আমাদের বলার আছে। এটা অনেকের কারণ হচ্ছে কপাল, আবার অনেকের কারণ হচ্ছে অন্যটা কি কারণ সেটা আমি একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রবলেমেটিক প্রশ্ন আপনাদের এই জায়গায় অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে। এই জায়গার ক্ষেত্রে আমি সবসময় যেটা উদাহরণ দিব আপনাদেরকে, আপনার হচ্ছে যেটা আমাদের সাজেশন বলি বা উদাহরণ যদি বলি, প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে আপনি যে জায়গায় ফোকাস করবেন, নাম্বার 1 ল পড়ার সময় অবশ্যই বুঝে পড়বেন। যারা আন্দাজে মুখস্থ করে ল পড়ে তারা এই জায়গায় 1 নাম্বার তুলতে পারবে না, ঠিক আছে?
নাম্বার 2 হচ্ছে যে উদাহরণগুলো আছে বইয়ের মধ্যে, এই উদাহরণগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে উদাহরণগুলো। নাম্বার 3 আমি যেটা বলবো সেটি হচ্ছে বিগত সালে আপনার হচ্ছে বিবিএস এবং হচ্ছে বার কাউন্সিলে যে প্রশ্নগুলো করা হয়েছে, আপনি সমস্যা ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে এগুলো আপনি নিজে একটু অ্যানালাইসিস করে পড়বেন, এটা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এর বাইরে আমরা ক্লাসের মধ্যে অনেকগুলো উদাহরণ আপনাকে সলভ করাবো, ক্লাসের দিকে একটু নজর রাখবেন যে আমরা কোন স্টাইলে বিষয়গুলো সামনে যাচ্ছি সেদিকে আপনি একটু নজর রাখবেন, কেমন? আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে মোটামুটি আপনাদেরকে একটা কনক্রিট গাইডলাইন দিলাম যে কোন জায়গা থেকে আপনারা ফোকাস করবেন। আচ্ছা, এর বাইরে এবার আসেন আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে এখন আচ্ছা আরেকটা প্রশ্ন আপনারা আমাকে করেন, কয়টা কেস পরীক্ষার জন্য আপনাদের লাগবে, মানে কয়টা কেস আমার পড়া লাগবে? 10টা, 20টা? কয়টা কেস মুখস্থ করবো? 50, 40, 30? একটাও না, কেস মুখস্থ করার দরকার নাই। কয়েকটা মামলা পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে ধরেন সিআরপিসি তে কয়েকটা সেকশন আছে যেখানে কয়েকটা মামলা আছে। প্রফেসর মুর্শিদ হাসান খান ভার্সেস দ্য স্টেট একটা মামলা আছে 498, তারপরে হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ সেকশন 54 এবং 167 এর মামলা আছে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি পেনাল কোডে র্যাগ ভার্সেস গোবিন্দ একটা মামলা আছে 299 ভার্সেস হচ্ছে 302। এই ধরনের মামলাগুলো পরীক্ষার খাতায় না লিখেও যদি 8000 স্টুডেন্ট পাস করে, 6000 স্টুডেন্ট পাস করছে যারা পরীক্ষা একটা মামলা লিখে নেই, তো তার মানে মামলা কেন্দ্রিক যে ভয়টা আপনাদের আছে এটা হচ্ছে অনুচিত। এটা অনেক পণ্ডিত স্টুডেন্ট আছে যারা সরাবে যে অসংখ্য মামলা লাগবে, এগুলো হচ্ছে বুয়া, ঠিক আছে? এটা হচ্ছে বুয়া কথাবার্তা তাদের। আপনি পরীক্ষায় উত্তর করবেন আইন ভিত্তিক, সবগুলো প্রশ্ন করবে ল থেকে, আপনি পরীক্ষায় উত্তর করবেন ধারা অনুসারে, ঠিক আছে? আপনি অনুসারে 50 ধারা অনুসারে, ফৌজদারি কার্যবিধির 50 ধারা অনুসারে, এই অনুসারে এভাবে আপনি উত্তরটা করবেন, ঠিক আছে? সুতরাং এখানে কেস নিয়ে কোনো ধরনের ট্রমাটাইজ হওয়ার কোনো সুযোগ নাই। কেস ভিত্তিক পড়াশোনা করে আপনার হচ্ছে মিসগাইড হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এটা করার দরকার নেই। এবার আসেন হচ্ছে ড্রাফটিং নিয়ে, ইতিমধ্যে একটা কথা বলেছি আপনাদের, তারপর আবার একটু বলছি। ড্রাফটিং এর ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রতিদিন আপনি ড্রাফটিং লেখার ট্রাই করবেন। প্রতিদিন লেখা ছাড়া এখানে কোনো বিকল্প নাই, প্রতিদিন আপনি ড্রাফটিং লিখবেন প্রতিদিন আপনি লিখবেন, এটা হচ্ছে কাজ। আর যদি সম্ভব হয় আপনি কোর্টে যাবেন, ঠিক আছে? আর ড্রাফটিং বই থেকে তো করবেনই, বইয়ের বাইরে কোর্ট থেকে সরাসরি দলিল ডকুমেন্ট আনার ট্রাই করবেন, সরাসরি কোর্ট থেকে ডকুমেন্ট কালেক্ট করার ট্রাই করবেন। আপনি কোর্ট থেকে যদি ডকুমেন্ট কালেক্ট করতে পারেন এটা আপনার জন্য বেটার হয়, সেগুলো দেখে প্র্যাকটিস করবেন, সেগুলোর সাথে বই আপনি মিলাবেন, ঠিক আছে? এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা পরীক্ষায় স্টুডেন্ট ফেল করার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে? এই প্রেজেন্টেশনটা যদি পরীক্ষায় ঠিক মতো না হলে আপনার হচ্ছে ফেল করার হইতে পারে। আপনি প্রেজেন্টেশন দেওয়ার সময়, খাতায় লেখার সময় আপনি খেয়াল করবেন আপনার বানান শুদ্ধ আছে কিনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, বানান কিন্তু আমরা যারা ক্লাস নিয়ে আমরা শেখাইতে পারবো না, এটা সম্ভব না। বানানগুলো আপনাকে নিজ থেকে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যে বাক্যটা পরীক্ষার খাতায় লিখছেন এই বাক্যটা আসলে অর্থপূর্ণ কিনা বা মিনিংফুল কিনা, এটা আপনার হচ্ছে এনশিওর করতে হবে যে এটা মিনিংফুল কিনা, এটা আসলে অর্থ আছে কিনা। আপনি বাক্য লেখার সময় নিজে একবার পড়ে দেখবেন যে আপনার বাক্যটা মিনিংফুল কিনা, এটা অর্থবহ বাক্য আপনি লিখেছেন কিনা। বিশেষ করে বানানের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে 100% এটা জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। বানান অবশ্যই যাতে কারেক্ট হয়। পরীক্ষায় ভুলও যদি কোনো কারণে ধরুন আপনি থামাদি বানানটা এভাবে লিখে ফেলেছেন একটা প্রশ্নের মধ্যে, এটা যিনি খাতা মূল্যায়ন করছেন ওনার চোখে পড়েছে, আপনি ওই প্রশ্নের নাম্বার নাও পাইতে পারেন, ঠিক আছে? এগুলো প্রচন্ড পরিমাণে আপনার সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। এই জন্য বানানের দিকে নজর রাখবেন, বাক্য গঠনের দিকে নজর রাখবেন। আর লেখার ক্ষেত্রে একটা স্টাইল, আলাদা একটা স্টাইল আছে, লেখার স্টাইলটা অনুসরণ করবেন। এটা কি স্টাইল, এটা আমরা যখন আপনাদের থেকে পরীক্ষা নিব সেটা আমরা আপনাকে বিষয়গুলো অবহিত করব। এবার আসেন, তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার বানান ঠিক করা, বাক্য গঠন এবং স্টাইল, এগুলো দিনে হবে না, ঠিক আছে? এগুলো দিনে আপনি রেডি করতে পারবেন না। এটার জন্য দরকার এখন থেকেই সাধনা। এখন থেকে আপনার যে কাজটা করতে হবে আজ থেকে, সেটাই এখন আমি বলবো। নাম্বার 1, আজকের ক্লাসে যারা জয়েন করেছেন ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট যারা আমাদের বিভিন্ন বেস আপনারা অ্যাডমিশন নিয়েছেন, লিখিত বেস, আমি যতটুকু জানি।
আপনারা আজকে থেকে যেটা করবেন, আপনারা আমাকে গ্যারান্টি দিবেন, আপনারা ক্লাসগুলো যতগুলো ক্লাস আমরা নিব সবগুলো ক্লাস আপনি লাইভে করে ফেলবেন, নাম্বার 1। নাম্বার 2, ক্লাসে যেদিন যে ক্লাসটা আছে আপনি আগে থেকে জানবেন কোন ক্লাসটা হবে। ক্লাসের আগে অবশ্যই 60 মিনিট 70 মিনিট আপনি ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন। 60 মিনিট অবশ্যই প্রিপারেশন নিয়ে ক্লাসে প্রবেশ করবেন, ক্লাসটা লাইভে করবেন। নাম্বার 3, আমরা যতগুলো পরীক্ষা নিব এই পরীক্ষাগুলো আপনি 100% অ্যাটেন্ড করবেন। একটা পরীক্ষা আপনি বাদ দিবেন না, কোনো পরীক্ষা আপনি বাদ দিবেন না, সবগুলো পরীক্ষা আপনি দিবেন এবং স্মার্টলি দিবেন। যেভাবে আমরা বলি সেভাবে আপনি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন এবং যত্ন সহকারে আপনি অ্যাটেন্ড করবেন। নাম্বার 4, ক্লাস শেষ হয়ে গেছে, আজকে আমরা যা পড়িয়েছি ক্লাস শেষে আবার বই খুলবেন। আপনার কাছে আছে প্রিলিমাস্টার, এটা হচ্ছে মূল আইনের জন্য প্রিলিমাস্টারে যা আছে এনাফ, এর বাইরে প্রশ্ন হবে না। ঠিক আছে, এটা গত পরীক্ষা আমরা মিলিয়ে দিয়েছিলাম। প্রিলিমাস্টারে মূল আইন থেকে যা আসবে এখানে সব পাবেন মানে হচ্ছে 95% থেকে 100% সব প্রিলিমাস্টারে পাবেন। এর পাশাপাশি লিখিত মাস্টার আপনাদের সাথে বই আছে, লিখিত মাস্টার প্রিলিমাস্টার এগুলো দাগাবেন, ক্লাসে যা পড়েছেন আপনি এটা দাগাবেন। ঠিক আছে, তাহলে 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, 3 নম্বর গাইডলাইন। এই গাইডলাইনগুলো শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য, যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, তাদের জন্য এই গাইডলাইনটা আপনি দাগাবেন বইয়ের মধ্যে, প্রিলিমাস্টার এবং লিখিত মাস্টারে আপনি জাস্ট একটু দাগাবেন। ক্লাস করার সময় লেখা ট্রাই করবেন না, ক্লাস করার পারপাসটা হচ্ছে বোঝা। লেখা এবং বোঝা দুই কাজ একসাথে জীবনেও হবে না। ঠিক আছে, হয় লিখবেন না হয় শুনবেন দাগাবেন, শুনবেন দাগাবেন। তাহলে ক্লাস করার সময় একটা স্ট্র্যাটেজি মেনটেন করবেন, সেটা হচ্ছে লিসেনিং। ঠিক আছে, আপনি ক্লাস করার সময় শুনবেন, লিসেনিং থাকবে, আপনি আমাদেরকে দেখবেন, শুনবেন, দেখবেন, দাগাবেন। ক্লাসের এই 3টা কাজে আপনি থাকবেন, এর বাইরে আর কাজ করবেন না। তাহলে ক্লাস করার সময় অনেক স্টুডেন্টকে আমি লিখতে দেখি, ওরা নোট করে এই করে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। আপনি শুনবেন, দেখবেন, দাগাবেন হচ্ছে বইয়ে। তাহলে শুনবেন, দেখবেন, দাগাবেন ক্লাস করার সময়। ক্লাস শেষ, এরপরে আপনার যদি নোট করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রেকর্ডের থেকে নোট করবেন। তাহলে লাইভ ক্লাস করার সময় শুনবেন, দেখবেন, দাগাবেন, আর যদি নোট করার প্রয়োজন হয় আপনি রেকর্ড থেকে করবেন। আর যদি তারপরে যদি কোনো নোট ইমার্জেন্সি করতে হয় এটা বইয়ের মধ্যে করে ফেলবেন, বইয়ের উপরে ডানে বামে আপনি বইয়ের মধ্যে লিখবেন, বইয়ের উপরে লিখবেন, বইয়ের উপরে দাগাবেন। ঠিক আছে, তাহলে আপনার বইটা একটা নোট হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কাজ আমি করতে বলবো, সেটা হচ্ছে আমাদের 7টা সাবজেক্ট আছে, আপনার হচ্ছে 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টের জন্য 7 লসের জন্য 7টা খাতা বানাবেন। ঠিক আছে, 7টা খাতা আপনি বানাবেন। যেহেতু বইয়ে যা যা আছে এগুলো তো আছে, বইয়ের বাইরে আপনি আপনার প্যানাল কোডের একটা খাতা থাকবে, সামারি ছোট খাতা, আপনি এখানে টুকটাক লিখবেন কয়েক লাইন। ঠিক আছে, আপনি কয়েক লাইন এখানে লিখবেন। ধরেন বইয়ে ক্লাস আমরা বলেছি অতিরিক্ত হিসেবে আপনি এগুলো একটু নোট করে ফেলবেন এখানে, কেমন প্যানাল কোড, সিআরপিসি, আপনি এখানে ছোট ছোট একটু নোট রাখবেন নিজের মতো করে। এবার আসেন, তাহলে অনেকগুলো কথা বলা হলো, মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এখন বলবো। নিয়মিত না, ডেইলি, নিয়মিত বলি নাই, বলেছি প্রতিদিন। নিয়মিত এবং প্রতিদিনের মধ্যে পার্থক্য আছে। আপনি 3 দিন পর পর একটা কাজ করেন, এটাও কিন্তু নিয়মিত। আমি বলেছি প্রতিদিন, নট রেগুলার। প্রতিদিন আপনি অবশ্যই 30 থেকে 50 মিনিট লিখবেন, আপনার যা মন চায় তা লিখবেন। ঠিক আছে, দেখে হোক না দেখে হোক আপনি প্রতিদিন এই কাজটা করবেন। ঠিক আছে, আর বইয়ের ক্ষেত্রে আপনি প্রিলিমাস্টারে মূল আইন থেকে যা আসবে সব প্রিলিমাস্টারে পাবেন, কারণ এটা মূল আইনের এক্সাম ভার্সন। লিখিত মাস্টারে প্রিভিয়াস সকল প্রশ্ন দিয়ে আছে, একই সাথে সম্ভাব্য প্রশ্ন দিয়ে আছে। এই 2টা বই আপনি অনুসরণ করেন। এবারে আমার মনে হয় যারা পাশ করেছে মেজরিটি স্টুডেন্ট, মানে আমাদের স্টুডেন্টের বাইরেও যারা আমাদের বই পড়ে মেজরিটি স্টুডেন্ট এই বই 2টা অনুসরণ করেছে। ঠিক আছে, এত কিছু করার পরেও যদি আপনি কোনো কারণে যদি পাস না করেন, এটার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় লাক সাপোর্ট করে না, আবার অনেক সময় আসলে অনেকগুলো কারণ। আমি আসলে সবগুলো, যেমন ধরেন অনেকগুলো স্টুডেন্ট আছে যে নানা কারণ আসলে সবাই পাশ করে না। এসএসসি পরীক্ষা দেখতে পাবেন প্রতি 100 জন এবার পাশ করেছে 60 জন, সবাই পাশ করলে তার পরীক্ষা নিত না, এটা একটা বাস্তবতা। ঠিক আছে, ধরেন এবার অনেকে পাশ করালো, এখন যদি ধরেন সবাইকে করাতে গেলে তো 16,000 পাশ করাইতে হবে। তো আপনার আমার মনে হয় এভাবে যদি আপনি করেন
সেই ক্ষেত্রে আপনার যেটা হবে আপনি অনেক ভালো করবেন, এটা আমরা বলতে পারি। তো গাইডলাইন আপনি মেনে চলেন, আপনি আমাকে গাইডলাইন মেনে চলার কি করেন, প্রমিস করেন। যারা আমার স্টুডেন্ট জয়েন করেছেন নিচে আমাকে গাইডলাইন কি মেনে চলতে পারবেন, ইয়েস অর নো, আপনি শুধুমাত্র কমেন্টে লিখবেন, হয় ইয়েস, ইয়েস শব্দটা লিখেন, 100% ইয়েস এটা লিখেন। আপনি আমি গাইডলাইন দিব এটা আপনি মেনে চলতে পারবেন কিনা, এটাই হচ্ছে কথা। আর আমার গাইডলাইন কিরকম এটা আমাদের স্টুডেন্টরা সবাই জানে। প্রতি ফজরের সময় আমি ভয়েস রেকর্ড দিই, রাতে ঘুমানোর আগে ভয়েস রেকর্ড দিই। প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার একটা কানেকশন থাকে, মানে গ্রুপের মধ্যে আমাদের একটা গ্রুপ আছে, এটা যারা আমার অতীতের স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এরা ভালো করেই জানে আমি কিন্তু প্রচুর পরিমাণে ভয়েস রেকর্ড দিই, দিনে 3টা 4টা 1টা 2টা, ঠিক আছে, আমি ভয়েস রেকর্ড দিই। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে আমার নিয়মিত গাইডলাইন থাকে, ঠিক আছে, রেগুলার গাইডলাইন। তার মানে আপনারা যারা এডমিশন নিচ্ছেন আপনারা প্রত্যেকেই আমার তত্ত্বাবধানে থাকবেন, আমার তত্ত্বাবধানে থাকবেন, আমার তত্ত্বাবধানে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে। আপনারা শুধু আমাকে এটা দেন যে আমি যা গাইডলাইন দিব, আমি গাইডলাইন নানাভাবে দিই, বিশেষ করে আমি ভয়েস নোট আকারে গাইডলাইন দিয়ে থাকি। এটা হচ্ছে আমি নিজেই গাইডলাইন দিই। আমাদের বাকি টিচার যারা আছে, আর মিনি ল স্কুল আপনি দেখতে পাবেন এখানে টিচার প্যানেল আছে, আপনাদের যারা ক্লাস দিবে তারা টিচার প্যানেল, এর বাইরে আরো আছে হচ্ছে মেন্টর প্যানেল, ওনাদের কাজ হচ্ছে আপনাদের খাতা মূল্যায়ন করবে। তারপর আরেকটা কাজ ওনারা করেন, সেটা হচ্ছে আপনারা যে পরীক্ষা দেন এই পরীক্ষার খাতা ওনারা মূল্যায়ন করে আপনাকে একটা ফিডব্যাক দিবে যে এই জায়গায় আপনাকে কি করতে হবে, ইমপ্রুভ করা লাগবে। টিচাররা খাতা কাটে না, খাতা কাটে হচ্ছে মেন্টররা, ওনারা খাতা কাটবেন, আপনাকে পরীক্ষার রেজাল্ট জানাবেন। মানে কাজগুলো আলাদা, প্রশ্নের প্যাটার্ন গুলো আলাদা। আপনারা শুধু আমাকে বলেন যে আপনারা 100% আমাকে লিখে দেন ইয়েস গাইডলাইন মেনে চলবেন, তাহলে পরে আমি আপনাকে এখানে ফিডব্যাক দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি পাস করবেন, ঠিক আছে। যদি অ্যাক্সিডেন্ট না হয়, যারা 100% গাইডলাইন মেনে চলবে তাদের 90% পাস করবে, ঠিক আছে। বাকি 10% পাস কেন করবে না, এটার অনেকগুলো কারণ আছে, সেটা আমি বলেছি। এটার একটা বড় কারণ হচ্ছে কপাল খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে আসলে কি বলবো, এরকম অ্যাক্সিডেন্ট অনেক হয়েছে, কপালের সমস্যা। আর কিছু স্টুডেন্ট আসলে কিছু করার নেই, এগুলো মানে আমাদের দ্বারা সম্ভব না আর কি, এটা এক্সিলেন্টই বলে দিই, ঠিক আছে। আপনারা 100% ইয়েস লিখেন, গাইডলাইন মেনে চলেন, মানে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের। তো আপনাদের জন্য শুভকামনা। সবার লিখিত মাস্টার বই আশা করি আছে, যাদের লিখিত মাস্টার বই নেই মিনি ল স্কুল আইডি ইয়াতে আমাদের যে আইডি গুলো আছে ওখানে নক করেন, ওই আইডি গুলোতে লিখিত মাস্টার একটা আইডি আছে, আব্দুল্লাহ মুনতাসির আইডি আছে, তারপরে হচ্ছে আমাদের মিনি ল স্কুল আইডি আছে, ইংলিশ বাংলা, এগুলোতে আপনারা নক করে লিখিত মাস্টারটা নিয়ে ফেলেন। এখানে সাপ্লিমেন্ট দেওয়া আছে, গত পরীক্ষার যে সাপ্লিমেন্টটা আমি পিডিএফ দেখিয়েছি এটা দেওয়া আছে, সিপিসি অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে, সিআরপিসি অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে, মানে একেবারে পুরোটা দেওয়া আছে। আর যদি কোনো কারণে মিসিং হয় আমরা পিডিএফ দিয়ে দিব আপনাকে, আপনি পেয়ে যাবেন। বইটা নিয়ে ফেলেন, আজকে নিয়ে ফেলেন। আর সেই সাথে আমার গাইডলাইনগুলো আপনি মেনে চলেন, আপনি আমার সাথে চলেন। আগামী যে সময়টা আছে আপনার হাতে, আর সময় আছে। আমি যদি বলি, যদি আমাদের পরীক্ষার যে সময়টা সামনে দেওয়া আছে, আমাদের হাতে পরীক্ষার জন্য প্রিলিমিনারি পরীক্ষা হইতে আছে হচ্ছে 30 দিন, তাহলে এরপরে যদি আমরা 40 দিন যদি সময় পাই, সব মিলাই আমাদের হাতে সময় আছে 70 থেকে 80 দিন। এই 70 থেকে 80 দিন কি রিটার্ন পাস করার জন্য কি এনাফ? উত্তর হতে ইয়েস, এনাফ। যদি আপনারা আমার কথাগুলো মেনে চলেন, আপনারা যদি আমার কথা মেনে চলেন। মিঠু পারু বলেছেন, স্যার আপনি কি ঢাকায় ক্লাস করান? জি, আমি এখন ঢাকায় ক্লাস করাচ্ছি, আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি অনলাইনে, আমি অফলাইন পড়াই না। আমরা লাস্ট 6 ইয়ার্স ধরে বাংলাদেশে শুধুমাত্র অনলাইনে পড়াই, আমরা অফলাইনে ক্লাস নিই না, আমরা অনলাইনে পড়াই, যেখানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্ট কানেক্টেড আছে। এবং আপনারা জেনে এটাও খুশি হবেন, এবারে যারা পাশ করেছে তার থেকে আপনার হচ্ছে 1400+ স্টুডেন্ট আমাদের এবারে আইনজীবী হতে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটা পাবলিক পোস্ট আকারে আমরা জানিয়েছি, যেখানে মেজরিটির স্টুডেন্ট হচ্ছে আমাদের বিভিন্ন বেসের, মিনি ল স্কুলের আমাদের বেসের, যাদেরকে আমরা গত 1 বছর 2 বছর 3 বছর 6 মাস 2 মাস 3 মাস আমরা পড়িয়েছি। আর কিছু স্টুডেন্ট ফ্রি না, অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হয়েছে, ফ্রি না অ্যাডমিশন ফি দিয়ে তারা বাইরা বেসে ভর্তি হয়েছে, যেখানে আমরা বর্তমানে ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমি 4টা ক্লাস আমরা নিয়েছি, 4টা ক্লাস নিয়েছি, ঠিক আছে, 4টা ক্লাস নিয়েছি। 1400+, এই সংখ্যাটা 1400+ এবারে আইনজীবী হতে যাচ্ছে। মোহাম্মদ নুরুল্লাহ দানিয়াল মোল্লা বলেছেন, মেরিট অ্যাকশনের বাইরে যায়নি, কিন্তু ফাইনালি আমি 1400-এর মধ্যে থাকতে পারলাম না। নুরুল্লাহ দানিয়াল মোল্লার কমেন্ট আমি দেখেছি, ওনার জন্য আমি আসলে ভীষণ মর্মাহত। ওনার মতো আমি আরেকজন স্টুডেন্ট পেয়েছি, ভীষণ ভালো স্টুডেন্ট, তাকে আমি চিনি, সেও কেন ফেল করেছে এটা আসলে আই ডোন্ট নো, আমি জানি। মানে লিখিত পরীক্ষার বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, লিখিত পরীক্ষাটা মানুষ কাটে, ঠিক আছে। একজন যখন খাতা মূল্যায়ন করে,
একজন বিচারকের বিচার করা, একজন খাতার যিনি কাটে উনি একজন বিচারক ওই খাতার জন্য। একটা খাতার কতটুকু উনি মার্কিং করবেন, ওনার মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, আপনার বাংলাদেশে বলি বা পৃথিবীতে যদি রিটেন যদি পরীক্ষা হয়, এটার অ্যাসেসমেন্টটা 100% যে কারেক্ট হবে এটা আসলে বলার সুযোগ নেই। তার কারণটা হচ্ছে এটা মানুষ মূল্যায়ন করে। ঠিক আছে, মানুষ মূল্যায়ন করে। এখানে আরো অনেকগুলো কথা আছে, আপনারা অনেকেই দুর্নীতির কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি পাশ করেন আপনাকে ফেল করাবে না। আপনি পাশ করেছেন, আপনাকে ফেল করাচ্ছে, এই করাপশনটা করবে না, এটা করার সুযোগ নেই। হয়তো যদি দুর্নীতি কোথাও যদি কেউ যদি করে থাকে, কোনটা করবে জানেন? এটা বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমে যেটা হয় আর কি, আমাদের যে সিস্টেমগুলো আছে ফেল থেকে পাশ করাবে, এরকম দুর্নীতি আমাদের বিভিন্ন জবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ওই দিন দেখলাম রংপুর না কোথায় এই ধরনের। কিন্তু আপনি কষ্ট করে পাশ করেছেন, আপনার পাশটাকে ফেল করার সুযোগ নেই, এটা আমার মনে হয় করবে না। আচ্ছা যাই হোক, এটা আমি না যাই, আপনারা আমার গাইডলাইন মেনে চলেন। অনেকগুলো কমেন্ট করেছেন। শরীফুল ইসলাম বলেছেন ভর্তি হবো স্যার, থ্যাংক ইউ। আনিসুর রহমান বলেছেন যদি প্রিলি পরীক্ষা দিতে হয় তাহলে প্রিলি আর রিটেনের জন্য একসাথে কোচিং করা ঠিক হবে কিনা? অবশ্যই একসাথে করবেন। আপনি কি প্রিলিমিনারি পরে কি সময় পাবেন? আমার তো মনে হয় না আপনি সময় পাবেন। মোহাম্মদ নুরুল্লাহ দানিয়ান মোল্লা বলেছেন ভাইবা ক্লাসের কথা শুনলে কলেজে ক্যাপ ওঠে, আপনার জন্য আমি ভীষণ মর্মাহত। আপনি রিভিউর জন্য আবেদন করেন, যদি আপনি সত্যি যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে আপনি রিভিউতে অবশ্যই পাস করবেন। ঠিক আছে, আপনি রিভিউর জন্য দ্রুত আশা করি আবেদন করেছেন, আশা করি ভালো করবেন। শরীফ ইসলাম বলেছেন নাম্বার দেন, আপনি আমাদের যে আইডি গুলো আছে ওখানে নক করেন, আশা করি পেয়ে যাবেন। জহুরুল ইসলাম সবুজ বলেছেন 100% আনসার করে পাস করলাম না, আপনার জন্য আপনি রিভিউর জন্য আবেদন করেন। যাদের এরকম আশা নেই আপনারা রিভিউর জন্য আবেদন করবেন। এস এম মেহেদি হাসান বলেছেন আর্থিক অসচ্ছলতার কারণে অ্যাডমিশন নিতে পারছি না। মিস্টার এস এম মাহাদি হাসান, আপনি অবশ্যই আমাকে নক করবেন। তসলিমা আক্তার বলেছেন আজকে ক্লাস করতে গিয়ে কান্না আসতেছে, কেন হেরে গেলাম, অনেক হার্ডওয়ার্ক করলাম। তসলিমা আক্তার, আপনিও রিভিউর জন্য আবেদন করেন। আপনার লেখার প্রেজেন্টেশন যদি ভালো হয় আশা করি রিভিউতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। গতবার রিভিউতে অনেকে পাস করে, এবার হাইকোর্ট ডিভিশনে রিভিউতে অনেকে পাস করেছে। আপনারা যে রিভিউ আবেদন করছেন এখানে অনেকে পাস করবেন, এটা লিখে রাখেন যে অনেকে পাস করবেন। তানজিম আহমেদ চৌধুরী বলেছেন বিগত পরীক্ষার লিখিত বই আছে, শুধু সাপ্লিমেন্ট নেওয়া যাবে না। শুধু সাপ্লিমেন্ট নেওয়া যাবে না, আপনি যদি বিগত সালের বই থাকে আপনি সামনে নতুন যখন বই আসবে তখন নেবেন। আর যাদের বিগত সালের বই নেই তারা বর্তমান যে বইটা আছে সেটা নিতে পারবে, সেটাতে আমাদের একটা বিগ ডিসকাউন্ট বর্তমানে রানিং আছে সাপ্লিমেন্ট সহ। রিভিউ করেছেন, আপনার জন্য শুভকামনা। আর অনেকে কমেন্ট করেছেন, এস এম মেহেদি হাসানের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, শরীফুল ইসলাম আপনি রিভিউ করেছেন। আনিসুর রহমানের কমেন্ট, মিটু পারো বলেছেন আপনার সাথে কি দেখা করা যাবে? আমার সাথে দেখা করা যাবে না, আমি দেখা করব ওই দিন শর্টটায় মিনিল স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমার দেখা হবে ঢাকাতে। ঠিক আছে, ঢাকাতে আশা করি তাদের সাথে আমাদের দেখা হবে, হোপফুলি ভালো কিছু হবে, তাদের সাথে আমাদের দেখা হবে। মনিরুল ইসলাম বলছেন 2025 সালের সংশোধিত আইনগুলো কিভাবে পাবো বলেছেন মনিরুল ইসলাম। এস এম মেহেদি হাসান বলছেন আর্থিক অসচ্ছলতার কারণে এডমিশন নিতে পারছি না। আচ্ছা, আপনার কমেন্টটা আমি পড়েছি। চতুর্থ সংস্করণ এরপর কি হয়েছে? জহুরুল ইসলাম সবুজ, হাবিবুর রহমান বলেছেন ইনশাল্লাহ। আচ্ছা, 100% আর অনেকগুলো কমেন্ট করেছেন, আপনাদের অনেকগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা আশা করব আপনারা আজকে থেকে খুব ভালোভাবে পড়াশোনা স্টার্ট করবেন। সাইফুল আলম বুইয়া কমেন্ট করেছেন আপনার লিখিত মাস্টার গুলো খেয়ে ফেলেছি এবং আত্মবিশ্বাস ছিল 100% রেজাল্ট আসবে, কিন্তু আসে নাই। রিভিউর জন্য আবেদন করেছি, 7টা সাবজেক্টের সকল দ্বারা মুখস্থ করেছি, প্রায় 1 বছর সময় নিয়ে রিভিউ করেছেন। রিভিউর রেজাল্টটা আসুক, আমার জন্য শুভকামনা। আশা করি রিভিউতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন, যেহেতু আপনি ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ঠিক আছে, রিভিউতে আসলে অনেকের এক্সিডেন্ট হয়েছে, ইয়াতে আপনার লিখিত, আমি তো এটা বলছি আপনাদেরকে, অনেক কষ্ট করেছে কিন্তু পাশ করেনি, এরকম আছে। কিন্তু ম্যাক্সিমামই পাশ করেছে, যারা কষ্ট করেছে, যারা রাত দিন পড়েছে ম্যাক্সিমামই পাশ করেছে, অ্যাক্সিডেন্ট করেছে কম। তার মানে আপনার পরিশ্রম করলে আপনি ফিডব্যাক পাবেন। এই ক্ষেত্রে ফিডব্যাক পাওয়ার পসিবিলিটি হচ্ছে 90%। ওই যে 10% যেটা আছে ওই কোটার মধ্যে আপনারা অনেকেই পড়ে গেছেন, কিন্তু যারা পরিশ্রম করবে তারা পারবে। আসসালামু আলাইকুম স্যার, ভাইবার জন্য কোন বইটা পড়লে ভালো হবে? ভাইবার জন্য ভাইবা মাস্টারটা ভালো করে দেখে ফেলেন, এর বাইরে প্রিলিমিনারি লিখিততে আপনি যা পড়েছেন জাস্ট রিভিশন করেন, ইটস এনাফ। কেমন? আরো অনেকগুলো কমেন্ট আপনাদের দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো কমেন্টের রিপ্লাইও করেছি। আমার মনে হয় আজকে আমরা আর দীর্ঘায়িত না করি। সালাম স্যার, ভাইবা বলেছি প্রিলি মাস্টারে একটু অফার দেন বলেছেন আব্দুল সত্তার। প্রিলি মাস্টার আমাদের কাছে আছে কম, আমাদের কাছে অলরেডি বই শর্টেজে আছে, কারণ আজকে আমাদের স্টুডেন্টরা নিচ্ছে। আপনি লিখিত মাস্টারে আজকে যারা নেবেন আমার মনে হয় তারা একটা বিগ ডিসকাউন্ট পাবেন। আমাদের যে আইডি গুলো আছে ওখানে একটা নক করলে আশা করি পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আমরা আজকে এখানেই শেষ করব। আমি আজকে যে বিষয়গুলো বলেছি আমি আশা করব আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন।
ঠিক আছে, হোপফুলি অনেক ভালো কিছু হবে। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসের যেটা নোট, এটা আমি ক্লাসে যেটা আমি লিখেছি, এটা আমি প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের স্টুডেন্টকে দিয়ে দিই। আজকের এখানে যা যা লিখেছি সবগুলো আশা করি আমার স্টুডেন্ট দ্রুত পেয়ে যাবে। আপনার হচ্ছে সবগুলো এখানে আছে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমে কি দেখেছিলাম? প্রথম আমি এই পেজটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম। অনেকগুলো বিষয় এখানে ছিল। প্রথমে এটা দিয়ে শুরু করেছিলাম, দেন হচ্ছে 2 নম্বর পেজে যদি যাই, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। 3 নম্বর পেজে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। 4 নম্বর পেজ যেখানে অনেকগুলো বিষয় ছিল। 5 নম্বর পেজে অনেকগুলো কথা বলেছি। 6 নম্বর পেজ, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নম্বর পেজ অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে আপনাদের আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব, রিভিউতে চেক করবে। আমরা ক্লাস শিডিউল গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাদের দ্রুত ক্লাস শুরু হচ্ছে। আমাদের সাথে ক্লাস আমাদের অনেক বিষয় নিয়ে কথা হবে। স্বপ্নের রাজকুমার বলেছেন, আমার বন্ধু আপনার মিনিলতে 2 মাস ক্লাস করে পাশ করেছে, আমি মিসগাইডেড হয়ে দৈনিক 12-14 ঘন্টা পরেও পাশ করতে পারিনি। আপনার বন্ধুর জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আপনি পড়েন, আশা করি সামনে ভালো করবেন। ঠিক আছে, আপনার বন্ধু আমার এখানে পাশ করেছে, বিষয়টা আমি অভাবও বলবো না, উনি নিজেও চেষ্টা করেছেন অনেক বেশি। আমরা হচ্ছে জাস্ট ওনার ফ্রেন্ড। আপনাদের যে বিজয়ের যে জার্নি আপনারা শুরু করতে যাচ্ছেন, আপনাদের জীবনের যে গুরুত্বপূর্ণ একটা জার্নি আপনারা শুরু করতে যাচ্ছেন, আপনারা এই জার্নিতে বিশ্বস্ত সহযোগী হওয়ার জন্য মিনিলয় স্কুল বরাবরই প্রস্তুত ছিল, বরাবরই প্রস্তুত থাকবে। গত 6 বছরে বাংলাদেশের অসংখ্য আইনের শিক্ষার্থীকে আমরা গাইড করেছি। আমাদের অসংখ্য স্টুডেন্ট বর্তমান বাংলাদেশের 66টি জেলার মধ্যে ওকালতি করছে এবং অনেক স্টুডেন্ট জুডিশিয়ারিতে জয়েন করেছে। টিম মিনিলয় স্কুল, আমাদের টিচার প্যানেল, আমাদের মেন্টর প্যানেল সবসময় চেষ্টা করছে কোয়ালিটি লিগ্যাল এডুকেশনের মাধ্যমে স্টুডেন্টের পাশে থাকার জন্য। এটা আমরা চেষ্টা করেছি, এটা আমরা চেষ্টা করছি, এটা আমরা চেষ্টা করে যাব। আমরা ল টিচিং এর ক্ষেত্রে সবসময় যেটা ফোকাস করছি সেটা হচ্ছে কোয়ালিটি। আমরা সেটা করা, আপনাকে তোতা পাখির মতো মুখস্থ করানো আমাদের কোনো কাজ নয়। ল কোনো মুখস্থ নির্ভর কোনো সাবজেক্ট নয়। ল একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল সাবজেক্টের প্রথম যেটা রিকোয়ারমেন্ট বা যেটা প্রয়োজন, যেটা ফিচার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনার আন্ডারস্ট্যান্ডিং যে লেভেল আছে, এটাকে বাড়ানো হচ্ছে আমাদের অন্যতম একটা পারপাস, এবং আপনার লেখার যে প্রেজেন্টেশন আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য আপনাকে গাইড করা। 2টা কাজে আমরা আপনাকে ফোকাস করব। একটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আপনি কতটুকু বুঝতে পারেন, এটাকে যাতে ইমপ্রুভ করতে পারেন সেটার জন্য আমরা চেষ্টা করব। নিয়মিত পরীক্ষা, নিয়মিত গাইডলাইনের মাধ্যমে আপনার লেখার প্রেজেন্টেশনটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য সাপোর্ট। আশা করি আপনি নিজেকেও সাপোর্ট করবেন। আপনি আপনার যে ফোকাস আছে, আপনার যে সময় আছে পড়াশোনার পিছনে, আপনি সময়টা ইনভেস্ট করবেন। আশা করি ভালো কিছু হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। আজকে রাত 12টা পর্যন্ত আপনারা হয়তো অনেকেই ভর্তি হবেন, সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন। আমাদের যে লিখিত মাস্টার আইডি আছে সেখানে আপনারা নক করেন, এবং হচ্ছে আমাদের আরো কয়েকটা আইডি আছে লিখিত মাস্টার আইডি, ওখানে নক করেন। আজকে রাত 12টা পর্যন্ত, 12টা 1 মিনিট থেকে আমাদের সকল অফার ক্লোজ হয়ে যাবে। আজকে রাত 12টা, আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আপনারা 1 ঘন্টার মধ্যে যতটুকু নক করতে পারেন এডমিশন নেবেন। আগামীকাল থেকে আপনাকে ফুল ফি পরিশোধ করতে হতে পারে। তার মানে আজকে রাত 12টার মধ্যে যদি আপনি এডমিশন নেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে মিনিমাম 2000 প্লাস একটা বিগ ডিসকাউন্ট পেতে পারেন। আগামী 12টা 1 মিনিটের পর থেকে আমাদের নিয়মিত ফি আপনাকে পে করে এডমিশন নিতে হবে। সবার জন্য শুভকামনা। আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিজয়ী, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি অ্যাডভোকেট রায়হান সুবহান, পরিচালক মিনিলয় স্কুল এবং ওকালতি করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আপনাদের সাথে দীর্ঘ 6 বছরের উপরে আমি আছি, আমার বই, আমার ক্লাস, আমাদের টিম নিয়ে। আশা করি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য দোয়া থাকলো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।